নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প সিরাজুল ইসলামের লেখা ছায়া মায়া। মাখনের সাংঘাতিক একটা অসুখ ছিল, হাঁপানি, মারাত্মক রোগ, রহস্য ভরা একটা রোগ। এ অসুখ কেন হয় মানুষ তা জানে না। মানুষের হাতে এই রোগ নিদানের কোনো জারিজুরি নেই। গরিব মানুষ মাখন, তাই এই একটা অসুখে খুব ভুগত, হাঁপানিতে। পোড়ার দেশের বেশি বেশি বৃষ্টি, ব্যবসা, গা চিটচিটে গরম, কনকনে পৌষ মাসের ঠান্ডা, তার ওপর ছিল গরিব দেশের খুবই ময়লা দূষিত ধুলা। রিকন্ডিশনড ট্রাক, বাসের পেছনের পাইপ দিয়ে বের হওয়া গলগল ধোঁয়া, এর সমস্তই হাঁপানি রোগীর কষ্ট বাড়াতে যথাসাধ্য চেষ্টা করে। তাই উপায় যখন হলো, এই দেশটাই ছেড়ে গেল মাখন, চলে গেল জাপান, এশিয়ার সবচাইতে ধনী দেশ। আহা, নয়ন জুড়িয়ে যায় এই দেশ দেখে। পচা সাবান না, এদেশের সবচেয়ে ভালো, সবচেয়ে দামি কাপড় ধোয়া সাবানে এই দেশের আগা পাঁচতলা ঘষে ঘষে এইমাত্র ধুয়ে পরিষ্কার করে রেখেছে কেউ। ঝকঝকে আকাশ, তকতকে আমসত্ত্বের মতো লম্বা চওড়া কালো কালো রাস্তা, জিহ্বা দিয়ে চেটে নিলে পর্যন্ত কোনো ঘেন্নাবৃত্তি হবে না। খেলনার মতো সুন্দর সব বাড়ি, টয়োটা, নিশান, হোন্ডা কোম্পানির মেশিনের পেট থেকে পিঁপড়ের মতো সার বেঁধে রাস্তায় নেমেছে কার, ট্রাক, বাস। মাখন বেশ নজর করে দেখেছে, এই সমস্ত গাড়ির পেছন দিকে ধোঁয়া বেরোনোর পাইপ তো না, যেন দামি ফিল্টার টিপড সিগারেট। আয়েশ করে টানছে ধীরে সুস্থে কোনো সাহেব। খুবই ফিনফিনে হালকা সাদা রঙের, চোখেই দেখা যায় কি দেখা যায় না এরকম অস্পষ্ট ধোঁয়া। অন্য মানুষের এই ধোঁয়া দৃষ্টিগ্রাহ্য হওয়ার কথা নয়। মাখন যে মাখন, তাই সেই অস্পষ্ট ধোঁয়াটাও দেখতে পায়। মাখনের এই মারাত্মক রোগটা এখন নেই, তাকে এখন ভুগতে হয় না। দিব্যি সুস্থ ভালো মানুষ, কিভাবে সেরে গেল আল্লাহ মালুম। কিন্তু মাখনের একটা কাজ বাকি ছিল বাংলাদেশে। সে আজ যায় কাল যায় করছে। হিরতিকে বলে মাখন, চলো তুমিও যাবে আমাদের দেশে, আমাদের দেশটা দেখে আসবে। সবুজ শ্যামলিমা একটা দেশ, সাদা ফিতার মতো ছড়ানো ছিটানো শান্ত নদী, সহজ সরল মানুষ। মিষ্টি করে হাসে নরম মনের হিরতি। আমাদের আবার দেশ কি? আমাদের কোনো দেশ থাকতে নেই, আমাদের আর কোনো কিছু থাকবার উপায় নেই, কোনো কিচ্ছু না। ভারী মন খারাপ হয়ে যায় মাখনের এ কথায়। আমিও তোমার কেউ না, এই কথাটা হিরতিকে বলতে ইচ্ছে হয়, কিন্তু বলে না, কোনো মানে নেই। মাখনরা হিরতিদের থেকে অন্য আকৃতির প্রকৃতির মানুষ, গায়ের রং আলাদা। হিরতিদের বোজা বোজা ঘুম ঘুম চোখ, মুখের ভাষাটাও আলাদা, কিন্তু এসব কোনো সমস্যা না। হিরতি যা বলছে সেসব এই সমস্ত কথা ভেবে নয়, অন্য কিছু। সে কথা মাখনের চেয়ে ভালো কে জানে। মাখন বেশ ভালো জানে হিরতি তার কত আপনজন। মন খারাপ হবার কোনো সম্ভাবনাই নেই। তবু এতদিনকার অভ্যেস মাখনেরও মনে হয় মনটা খারাপ হয়ে গেল। মাখন কোথাও গেলে হিরতিকে বলে আসবার কিছু নেই। হিরতি নিজে নিজেই বুঝে যাবে মাখনদের সমস্ত কিছুই কাচের মতো স্বচ্ছ। হিরতি বেশ ভালোভাবে জানে কেন একবারের জন্য যেতে চায় মাখন নিজের দেশে।
হিরতি বলে, এর কোনো মানে নেই, আমাদের কোনো স্মৃতি থাকলে চলে না, আমাদের রাগও নেই, হিংসাও নেই, কোনো কিছুরই কোনো মানে নেই। আপন মনে বলে মাখন, অভ্যাস হিরতি, অভ্যাস। তুমি বুঝবে না হিরতি, কিন্তু হিরতি বোঝে। হিরতি জানে মাখন যাবে, আজ কিংবা আগামীকাল। নয়া পল্টনের একটা 5তলা বাড়ির ওপরতলার পূর্ব দিককার ফ্ল্যাটে চশমা পরা বাবার কোলে উঠে বসেছিল 6 বছরের একটা মেয়ে। যে যাই বলুক, এই মেয়েটাই শুধুমাত্র জানে বাবার কোলে চড়ে বসে থাকবার সুখ। সুযোগ পেলেই সে এই কাজটা করে। অন্য মানুষেরা বলে, ছি, এত বড় একটা মেয়ে, বুড়ি মেয়ে, এমনকি মাও বলে। কিন্তু সবার কথায় কান দিলে তো আর চলে না। মাঝরাতে ঘুম ভেঙে গেলে মেয়েটাকে বেশ লাগে বালিশ থেকে মাথা তুলে বাবার বুকটাকে বালিশ বানিয়ে নিতে। তখন বাকি রাতটা সে আয়েশ করে ঘুমোয়। বাবাকে নতুন করে দেখলেই মনে হয় হয়তো অফিস থেকে ফিরে এসেছে বাবা, বা গোসল করে বাথরুম থেকে বেরুলো। মেয়েটির মনে হয় বাবার এখন উচিত ওকে সাথে করে নিয়ে গিয়ে দোকান থেকে তাকে একটা কিছু কিনে দেয়া। একটা কিছু, কিন্তু এই সামান্য চাওয়ার জবাবেও মেয়েটির মা বলে, ছি, তুমি সব সময় তোমার বাবাকে বিরক্ত করো। মেয়েটি ভাবে নিজের বাবা কখনো বিরক্ত হয় না। এই কথা এই ভদ্রমহিলা জানেন না। মেয়েটি বলে, এটা করে দাও, ওটা করে দাও, আমার এই ছবিটায় তুমি কমলা রঙটা দিয়ে দাও, রং ছবির বাইরে চলে যাচ্ছে, গল্প পড়ে শোনাও। রেণু রেণু কদম ফুলের মতো গোল একটা কিছু বাতাসে উড়ে যাচ্ছিল 5তলা ফ্ল্যাটের বারান্দায় গ্রিলের কিছুটা বাইরে দিয়ে। মেয়েটি বলল, বাবা, ওটা কি উড়ে যাচ্ছে? নাকের তলায় চশমাটা ভালোভাবে ঠেকিয়ে মেয়েটির বাবা খড়ো চোখে দেখল তুলোর মতো গোল বলটিকে। অত্যন্ত জ্ঞানী এই লোকটি নির্দ্বিধায় তার মেয়ের কাছে সমস্ত বিদ্যা জাহির করতে পারে, কেননা এই মেয়ে সমস্ত কিছুই মেনে নেবে, চ্যালেঞ্জ করতে যাবে না। লোকটি বলল, শিমুল গাছের ফুল। মেয়েটির পরের নির্দেশ, বাবা, ওটা আমাকে ধরে দাও। লোকটি বড় অলস, গল্পের বই পড়া ছাড়া পৃথিবীর যে কোনো কাজ করার তার আলসেমি। কিন্তু মেয়ের কথা সে ফেলতে পারে না। মেয়েটি কোল থেকে নামলো। লোকটি গ্রিলের ফাঁক দিয়ে একটা হাত বাড়ালো শিমুল তুলোর বলটি ধরতে। একটা ড্রাইভ মেরে বলটি 2 হাত নিচে নেমে গেল। বোকার মতো মুখ করে লোকটি মেয়ের দিকে তাকালো। আবার 3 হাত দূরে ওপরে ভেসে উঠল বলটি। বাবা, ওই যে বাবা, ধরো ধরো। লোকটির হাত অত দূর দিয়ে যায় না, তবু হাত চালালো সে। চেষ্টা। বলটি অনেক ওপর দিয়ে উড়ে যাচ্ছে। মেয়েটি এবার তার নিজের কচি হাতটা বাড়ালো সামনে। আয় আয়। বলটি নেমে আসছে। অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটি। বলটি এগিয়ে এসে মেয়েটির একটি আঙুলের ডগা স্পর্শ করল, তারপর আবার সরে গেল। কনক ফুল না, বিড়াল ছানার গায়ের মতো লোম লোম টেনিস বল না, শিমুল গাছের তুলো না, সেটা ছিল মাখন। জীবন্ত একটা মানুষের ছোঁয়া পেতে মাখনের একটা সুখের দীর্ঘশ্বাস পড়ল। কিন্তু মায়া, মায়া। মাখন আবার সরে গেল দূরে দূরে। আঙুলের ডগায় ছোঁয়াটুকু অনুভব করতে করতে মেয়েটি বলল, বাবা, ওটা শিমুল তুলো না। চশমা পরা জ্ঞানী লোকটি বলল, তুমি জানো না, ওটা শিমুলি। এটি এখন পনিরের বাড়ি। আগে ছিল মাখন ও পনির 2 ভাইয়ের বাড়ি। তার আগে ওদের বাবার বাড়ি। তার আগে শুধু জল, জঙ্গল, বড়সড় বুড়োসড় এক বটগাছ।
তার খোঁড়লে পেঁচার বাসা, অন্ধকারের জীব। একদিন সেই বট গাছটা কাটা পড়ল, বুনো গাছ, লতা পাতা, তার বদলে নিকানো জায়গায় উঠল মানুষের বসতি, গৃহস্থালী গাছপালা। ছোট দুই ভাই খেলতো নিকানো উঠোনে, শাকসবজির বাগান, ফুলের গাছ, পেয়ারা গাছ, ডালিম পাতা। ভুল করে এসব গাছের ফাঁকে একটা হিংসার বীজও পোতা হয়ে গিয়েছিল। মাখন পনির বড় হলো, সাথে সাথে হিংসার গাছটাও বাড়ল। দুই ভাই দিব্যি থাকতে পারত বড় সড়ো এই বাড়িতে, ঘর সংসার করতে পারত ছেলেপিলে নিয়ে। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যে নিজের মাপের থেকে বেশি জায়গা জুড়ে থাকতে চায়। পনির হলো সেই রকমের একটি মানুষ। অন্য মানুষও থাকে, যেমন মাখন নিজের দখলটুকু ছেড়ে দিলে বাঁচে। হাঁপানির টান নিয়ে এক রাত্রিরে বাইরে বেরোলো মাখন। খোলা আকাশের নিচে মুক্তি, ভরা গাছপালার ভেতর মুক্তি। অন্ধকার রাত্রির শেষ সুযোগে মাখন যখন ফুসফুসের ভেতর একটু বাতাস টেনে নেবার চেষ্টায় মরছে, তখন পেছন থেকে এক ভূত গলা চেপে ধরল মাখনের। ফুস করে ফুসফুসের বাতাস ভরবার ব্লাডারটা ফেসে গেল। মাখনের আর বাতাস নেবার দরকার নেই। ভূত না, সেটা পনির। মাখন বেশ জানে ভূত সেজে যে এসেছিল সে পনির। ওই অপমানটাই এখনো বুকে বাজে মাখনের। আপন ভাই, অথচ কাজটা করলো কিনা একটা লাজ লজ্জাহীন ভূতের মতো। বড় ভাইকে মারতে যাবার মতো সাহসই নেই যখন, ওই কাজটা করতে যাবার দরকার কি ভাই? এমনিতেই চলে যেত মাখন। পনিরের লোভের কথাটুকু তো জানতো। পনির মুখ ফুটে বললেই পারত, তুমি চলে যাও ভাই, তোমাকে আর সহ্য হয় না। অসুবিধা হয়, হাজারো অসুবিধা, শুধুই অপমান। একটু কষ্টও কি ছিল না? এই সুন্দর পৃথিবীটা ছেড়ে যাবার কষ্ট। অভ্যাস মতো একটু প্রতিশোধ নেবার ইচ্ছাও কি জমেছিল না মাখনের ভেতরে? একেবারেই অন্যায়ভাবে তাকে খুন করে ফেলল পনির। মাখনের এখন কোনো দয়া মায়া নেই, সে সবই পারে, কোনো কিছুতেই আর কিছু আসে যায় না। ওই একইভাবে ভূতের মতো সে পনিরের গলাটা চেপে ধরবে, নিয়ে যাবে পনিরকে সাথে করে। পনিরের আর তখন লোভ করার কোনো কথা মনেই হবে না। পনিরের এই লোভ আবার নতুন করে কি ক্ষতি করে ফেলে আল্লাহ মালুম। মাখনের এখন বিস্তর সুবিধা। কোনো ঘরে ঢুকতে এখন দরজা ধাক্কাতে হয় না, ডাকাডাকি করতে হয় না। সে দিব্যি ঢুকে পড়ল পনিরের ঘরে। রাত্রিবেলা পনির নাক ডাকিয়ে ঘুমায়। কাজটা সহজ হবে মাখনের জন্য। কেউ কিছু টের পাওয়ার আগেই পনিরকে ঘুমের ভেতর রেখে নিয়ে চলে যাবে মাখন। একটা প্রজাপতির মতো বিছানার চারপাশে কিছুক্ষণ উড়াউড়ি করল মাখন, কিন্তু পনিরের গলাটা খুঁজে পায় না। পনিরের হাত দেখা যায়, পা দেখা যায়, মাথা দেখা যায়, গলা না। ওর গলা নিয়েই যে মাখনের কাজ। মগজ ছাড়া মাখনের বুঝতে বেশ সময় লাগে। পনিরের গলার ওপর মাখনের ভাইঝির হাত। বাবার গলা জড়িয়ে ধরে শুয়ে আছে পনিরের মেয়ে। এত বড় হয়ে গেছে পনিরের মেয়ে। মাখনের এত উড়াউড়ির শব্দেই কিনা কে জানে মেয়ে আরও বাপের কোল ঘেঁষে শুলো। এখন উপায়টা কি করে মাখন? ফন্দি ফিকির করে সে ভাইজিকে জাগালো, ভয় দেখাবার চেষ্টা করলো। ভূতের ভয় কি সোজা? পালোয়ান পালোয়ান লোক ভূত দেখে ভিড়মি খায়। কিন্তু ভাইজির কিচ্ছু হলো না। সোজা চোখে তাকালো। জেঠু, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। আমি যে জানতাম তুমি আসবে। আত্মা এরকমভাবে ঘুরে বেড়ায়, প্রতিশোধ নিতে আসে। তুমি আমার বাবাকে মাফ করে দাও গো জেঠু। ঝরঝর করে কাঁদছে ভাইজি। তুমি তো আর ফিরে আসতে পারবে না গো জেঠু।
আমার বাবার গলা চেপে ধরলেই কি আর ফিরে আসতে পারবে তুমি? ওইসব পুরনো কথা ভুলে যাও গো জেঠু। আমার এখন অনেক কাজ। আমার বাবাটাকে তোমাদের থেকে অনেক বড় মানুষ বানাবো জেঠু। তুমি তো একটা মস্ত মানুষ, তোমার থেকেও ভালো, অনেক ভালো। মাখন তার এই কাজটার জন্য ছোট মেয়েটার কাছে একটু লজ্জা লজ্জা পায়। বলে, ওসব কিছু না, তোদের একটু দেখতে এলাম মা, ভাইটাকে। সত্যি বলছো জেঠু? চোখ মোছে ভাইজি। বড় ক্লান্ত রে মা, কত দূর থেকে এসেছি, একটু শুই। বাহ, শোও না, শোও। একটা লোভের কথা বলি রে মা। ভাইজি চোখ বড় বড় করে বলে, লোভ? আবার লোভ কেন জেঠু? তুই তোর বাবার গলা জড়িয়ে যেভাবে শুয়েছিলি, আমার গলা জড়িয়ে ধরে তুই একবার শো। এখানে আস্তে আস্তে দেখলাম চশমা পরা একটা লোকের কোলে বসে আছে একটা মেয়ে, হাত বাড়িয়ে আমাকে ধরতে চাইছিল। তোদের কি মায়া রে? ভাইজি বলে, এইটা এমন কি শক্ত? কি গো, শোও না, শোও। তোমার বুকের ভেতর ঢুকে কত আমি ঘুমাতাম। মাখন শুলো। ভাইজি তখন তার নরম কচি হাতে খুঁজছে জেঠুর স্নেহ, ভালোবাসা, আদর। জেঠুর গলা, হাত পা পাখির বাসার মতো একটা বুক নেই। ভাইজি তখন হাউমাউ করে কাঁদছে, জেঠু, জেঠু গো, জেঠু। এতক্ষণ আপনারা শুনছিলেন সিরাজুল ইসলামের লেখা ছায়া মায়া। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।